ভাই আপনারা তো আজকে আসছেন আহতদের দেখতে, তাদের পরিস্থিতি কি অবস্থা দেখছেন আপনি? এবং হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কি জানিয়েছে? ভাই একটু পিছনে যান না। আমি বলবো ভাই আমার ক্যামেরা পাচ্ছে না ভাই। তাহলে আপনি কথা বলেন না, ঠিক করেন জান আপনি বেশি বলতেছেন। ভাই শুরু করেন ভাই সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা গুলিবিদ্ধ আহত যে সমস্ত নেতাকর্মী, সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের সাধারণ ছাত্ররা কি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা গণতন্ত্র ফেরানো এবং মানুষের মৌলিক মানবাধিকার ফেরানোর যে সংগ্রাম করেছেন, দৃঢ়চেতা এই সাহসী ছাত্রবন্ধু এবং তাদের সাথে সংহতি জানানো জনতা যে কি বিপদ মাথায় নিয়ে জীবনকে বাজি রেখে তারা যে সাহসী লড়াই করেছেন, সেটার আমরা আজকে অনেকটাই প্রমাণ পেলাম। কারো পেটের ভিতর দিয়ে গুলি ঢুকে সেটা পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, কারো ফুসফুস পাশ দিয়ে গুলি গেছে, কারো হার্টের পাশ দিয়ে গুলি গেছে, মানে ফ্র্যাকশন অফ মিলিমিটার এদিক ওদিক হলেই একবার নির্ঘাত মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখনও তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। চিকিৎসকরা তারা দিনরাত পরিশ্রম করে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করছেন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের সাথে আছেন প্রখ্যাত একজন চিকিৎসক ডক্টর সাইফুল্লাহ, উনি আছে আছেন। উনি এই বিষয়টা সবগুলোই তিনি খুব ভালোভাবে জানেন। একসময়ের মানে ঢাকা মেডিকেল কলেজেরই অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন, এখন খুব নামকরা ডাক্তার। তিনি এটা পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসার সামগ্রিক যে বিষয়টা দেখাশোনা করা দরকার সেটা তিনি করছেন। তো ভয়ঙ্কর একটা দুর্বৃত্ত পরায়ণ সরকার ছিল এবং তারা এই সমস্ত মাসুম বাচ্চাদেরকে, এই সমস্ত আলোক পিয়াসী শিশু কিশোরদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি এবং এই গুলির মধ্যে দিয়ে তারা একটি প্রজন্মকে নিঃশেষ করে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। কোনো সভ্য দেশ, কোনো ভব্য দেশ যেখানে ন্যূনতম মানবাধিকারের সামান্যটুকু চর্চা আছে, সেই দেশে নিজের সন্তান তুল্য নয়, যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাতিদের বয়সী যে মানে ছেলে মেয়েগুলি লড়াই করেছে এবং লড়াই করতে গিয়ে জীবনের মূল্যবান অংশ তারা যেমন হারিয়েছেন, যারা বেঁচে আছেন আহত হয়েছে, আর যারা পৃথিবী থেকে চলে গেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না। আমি তাদের আশু সুস্থতা কামনা করছি, যাদেরকে দেখে আসলাম, এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন এই সম্ভাবনাময় জীবন যাদের সামনে ছিল সেটা থেকে বঞ্চিত হয়ে তারা আজকে পৃথিবী থেকে নেই। তারা আরেক লোকে চলে গেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি গতকাল বলেছেন যে অ্যাকশন শুরু হলে সবাইকে সমর্থন দিতে। আমি মনে করি দেশের আপামর জনসাধারণ, গণতন্ত্রকামী মানুষ, দুই একটি দুষ্কৃতিকারী ছাড়া সবাই মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন করে। দুষ্কৃতিকারী যারা প্রকৃত অর্থে যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন, এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। হ্যাঁ, হতে পারে যারা চক্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, যে সমস্ত রাজনীতির নাম দিয়ে যারা রাজনীতি করে তারা হতে পারে, যারা শাসক দল ছিলেন এবং যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। কিন্তু কোনো গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এবং যারা এই আন্দোলন সংগ্রামে সমর্থন দিয়েছে, তারা প্রত্যেকেই হিমালয় পর্বতের মতো অতন্দ্র প্রহরী হয়ে আমাদের হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘুদের তাদের মন্দির, তাদের জানমালের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়েছে। মাদ্রাসার ছাত্ররা আজকে মন্দির পাহারা দিচ্ছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল, তারা আজকে সংখ্যালঘু
এবং সাধারণ যারা মানুষ সবাই তো অপরাধ করেনি, তাদের বাড়িঘরে যাতে হামলা না হয় সেইটা তারা দৃঢ়তার সাথে তারা সেটা পাহারা দিচ্ছেন এবং সাধারণ ছাত্ররা দেখছেন কত সুন্দরভাবে তারা আজকে রাস্তাঘাট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তো যাই হোক, আমি যেটা মনে করি প্রধান উপদেষ্টার কথার বরাত দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16 বছর এত নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এবং তাদের যুবকর্মীরা, ছাত্রকর্মীরা তো গণতন্ত্রের লড়াইয়ে তারা যে অবদান রেখেছেন, আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যারা এতদিন ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, 16-17 বছর আমাদের জীবনের আরও ভালো কিছু সুন্দরের চর্চা, আরও ভালো কিছু অনুশীলনের যে সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত করে যারা আমরা বেঁচে আছি তাদেরকে দিনের পর দিন রিমান্ডে না হলে কারাগারে আমাদেরকে থাকতে হচ্ছে। তো সুতরাং আমরা দৃঢ়তার সাথে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন মানুষ, তিনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সংহতি জানাচ্ছি। একটা জিনিস হচ্ছে কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ কিন্তু এখনো খুব একটা কাজে ফিরছে না। এই তাদের জন্য কি আপনাদের কোনো মেসেজ আছে? হামলা হয়েছে ভাই গোপালগঞ্জে, এবং আপনারা সার্বিক পরিস্থিতি কি মনে না, করেন? সার্বিক এই পরিস্থিতি অর্জনকে কি volunteer পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মানে চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না, দেশপ্রেমিক মানুষ হতে পারে না। যারা 16-17 বছর ধরে লুটপাট করেছে, নিপীড়ন করেছে, টাকা পাচার করেছে এবং যারা মানে সেই আমল, সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায়, তাদেরই এটি কাজ। কি সাম্প্রদায়িক কোনো দাঙ্গা লাগানোর একটা এটা নানা ধরনের পরিকল্পনা থাকতে পারে। আমি কালকে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, তাদের প্রতিনিধিদের সাথে আলাপ করেছি, তারা দারুণভাবে আমাদেরকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন। আমরাও তাদেরকে বলেছি যে আপনাদের এই মন্দির, এটা হচ্ছে দীর্ঘদিনের মন্দির এবং একটি আমাদের এই বাংলাদেশি জাতিগোষ্ঠীর একটি ধর্মীয় সম্প্রদায়, তাদের দেবালয়, তাদের উপাসনালয় কোনোভাবেই বিঘ্নিত হতে পারেন না। আমরা আপনারা বলে কোনো প্রশ্ন নয়, আমরা একটি বাংলাদেশি জাতির আমরা অংশ। সুতরাং এইখানে পরিকল্পিতভাবে করতে পারে, নানা ধরনের সংকট তৈরি করতে পারে। এই ব্যাপারে আমি তাদেরকে বলেছেন আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের আশেপাশে যারা নেতাকর্মী তাদেরকে আমরা বলেছি তারা দিন রাত পাহারায় সেখানে থাকবে। আর আপনারা দেখছেন যে কত চমৎকারভাবে এখন এটা নিয়ন্ত্রণে চলে এসছে এবং দেশের পরিস্থিতি সে অনেকখানি এখন ভালো। এখন আমরা সবাই সজাগ যে এই পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিস্থিতি, আমাদের যে আশা ভরসা, আমরা যে একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। আজকে আপনাদের সামনে এখানে যে ব্রিফিং, এই ধরনের কথা বলছি, এটা যদি ওই জামানা থাকতো, আজ থেকে 1 সপ্তাহ আগের বা 1.5 সপ্তাহ আগের যে পরিস্থিতি ছিল, তাহলে এভাবে করতে পারতাম না। এখান থেকে হয়তো আমাদেরকে ছিনিয়ে নিয়ে যেত। তার প্রমাণ আছে, আপনার গায়েবী জানাজা পড়ছে, সেখানে ইমামকে ছিনিয়ে নিয়ে গিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। মানে কোনো ধরনের অপোজিশন কণ্ঠস্বর, মানুষের যে স্বাধীনতা, গণতন্ত্র যেটা স্বীকৃত, আইনের শাসনে যেটা স্বীকৃত, সেটা করতে চায়নি, সেটাকে ধ্বংস করে দিতে চেয়েছে। এমনভাবে তারা প্রশাসনকে সাজিয়ে কাজটা করেছে। কিন্তু এখন আমরা মনে হচ্ছে যে না, আমরা এখানে কথা বললেও এখন আমাদের সেই বিপত্তি নেই, আমরা প্রাণ খুলে কথা বলতে পারি এবং এর যে অবদান সাধারণ ছাত্রছাত্রী এবং তার সাথে জনতা মিলে, আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রতি জানাচ্ছি অফুরন্ত ভালো। এটা হচ্ছে এখানে তো সবচেয়ে বেশি আহতরা এসেছেন, এখানে অনেকে বলছে এখানে অনেক নিহতের লাশ ছিল, অনেকে এখান থেকে বেয়ারের লাশ নিয়ে গেছে। আপনারা কোনো তথ্য পেয়েছেন আসলে কতজন? আমরা শুনছি অনেক কথা, কিন্তু একবারে এক্স্যাক্ট কোনো তথ্যপাত্র না থাকলে পরে সেটা তো আমি বলতে পারি না। এই ধরনের কথা শুধু ঢাকা মেডিকেল কলেজেই নয়, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কথা। তো সুতরাং এটা হতে পারে কোথাও, কিন্তু এখনও যেহেতু আমরা এটা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে একটা পাচ্ছি না, তো সুতরাং এই ব্যাপারে কিছু বলা। ভাই, শেখ হাসিনা পুত্র বলতেছে অতীতে তাদের কিছু ভুল ছিল, এখন বিএনপির সাথে আলোচনা করতে চায়, বিষয়টি কিভাবে দেখছেন? এই নিউ ইয়র্কের আপনার ওয়েদার সম্পর্কে বলা হয় যে সকালে একরকম থাকে, দুপুরে আরেক রকম থাকে এবং সন্ধ্যায় আরেক রকম থাকে। এখানে মানে কি বলে যে কোনো নিশ্চয়তা নাই।
এখানে আর একটা ফ্রেজ আছে, ওটা যাক আমি বললাম না। তো যাই হোক, উনি পরশুদিন যে ফেসবুকে যে পোস্ট দেন, তার পরের দিন আবার সেটা অন্যরকম হয়ে যায়। উনি বলেছিলেন না যে আমার মা আর রাজনীতি করবেন না, আবার কয়েকদিন পর বললেন যে না, তার মা রাজনীতি করবে, তিনি পদত্যাগ করেন। তো কাণ্ডজ্ঞানহীন এবং যার কথার মধ্যে সবসময় দ্বিচারিতা থাকে, বৈপরীত্য থাকে, এটা কোনো রাজনীতিবিদ